সৃষ্টির দুনিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। সংবাদকর্মী হিসেবে তো সবসময়ই দেখতে হয় আসলে কি হচ্ছে কিভাবে হচ্ছে, এবং সংবাদকর্মী হিসেবে যেহেতু একটা টক শো উপস্থাপনা আমি করি, সেটার প্রয়োজনেও এই আন্দোলন নিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে হয়েছে টক শোতে, এবং সেটা একেবারে গোড়ার থেকেই। কারণ চ্যানেল 24-এর মুক্তবাক যে টক শোটা, সেটার উপস্থাপনার প্রয়োজনে বারে বারেই এই প্রসঙ্গ এসেছে। আর একজন ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে জড়িয়ে পড়াটা মূলত 17 তারিখ রাত থেকে, যখন আবু সাইদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো, এবং তার মৃত্যুটা আসলে কিভাবে হয়েছে, তার মৃত্যু হয়েছে এটা আমরা 16 তারিখে জেনেছি, তো ঠিক কিভাবে কি কায়দায় তাকে হত্যা করা হয়েছে এটা আমরা জানতে পেরেছি আসলে 17 তারিখ। এবং তারপরেই মনের ভেতরে আসলে প্রচণ্ড ক্ষোভ কাজ করেছে, এবং মনে হয়েছে যে শুধুমাত্র সংবাদকর্মী হিসেবে বা একজন উপস্থাপক হিসেবে একজন পর্যবেক্ষকের জায়গা থেকে আন্দোলনকে দেখা এবং সেখানে সঠিক প্রশ্নগুলো করাটাই যথেষ্ট নয়, রাস্তায় বেরিয়ে আসাটা খুব প্রয়োজন মনে হয়েছে। এবং সে কারণে এর পরদিন থেকে 18 তারিখ থেকেই আসলে আমি, আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যরা আমরা রাস্তায় বেরিয়েছি এবং প্রতিবাদ করার চেষ্টা করেছি। আপনি আসলে রাস্তায় বেরিয়ে কি দেখেছেন? 18 তারিখ বেরিয়েছি, সেদিন ঢাকা রেসিডেন্সিয়ালের মডেল স্কুলের ছাত্রছাত্রীরা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এখন যার নাম, তার ছাত্ররা আসাদ গেট বা ধানমন্ডি 27 নম্বর এর আশেপাশে এলাকায় জমায়েত হবে বলে আগের দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিল, এবং সেটা জানতে পেরে আসলে তারা কেমনভাবে আন্দোলনে আছে কিছু ছবি তোলার উদ্দেশ্য ছিল। আমি ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম, এবং সেদিন গিয়ে দেখলাম ছাত্রছাত্রীরা খুব সুশৃঙ্খলভাবে রাস্তায় অবস্থান নিচ্ছে, সবাইকে তারা বারবার বলছে যে তারা শান্তিপূর্ণভাবে সেখানে থাকতে চায়। কিন্তু তার পর মুহূর্তে ওই 27-এর মোড়ের কাছে একটা ফুট ওভারব্রিজ আছে, সেখানে উঠে আমি যখন ছবি তোলার চেষ্টা করছি, খানিকটা দূরেই দেখলাম যে সেখানে যুবলীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, তাদের হাতে লাঠি। 11:30-12টা সকালে সেখানে তারা জড়ো হচ্ছেন, এবং একটা পর্যায়ে তারা হামলা শুরু করলেন। আমাকেও ব্রিজ থেকে নেমে আসতে বললেন, আমার ব্যাপারেও খুব মারমুখী ছিলেন। আমার গলায় যদিও প্রেস কার্ড ছিল, কিন্তু তারা সেটার ব্যাপারে খুব একটা ভাবিত ছিলেন বলে মনে হয়নি। কিন্তু ঠিক সেই মুহূর্তে পাল্টা ধাওয়া দিয়ে ছাত্রছাত্রীরা চলে আসায় আমি ওই দফা বেঁচে যাই। এরপরে যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, মোবাইল ইন্টারনেট, বাসায় ব্রডব্যান্ড তখন পর্যন্ত কাজ করছিল, আমি কিছু কিছু ছবি তুলছিলাম, বাসায় ফিরে এসে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে আবার ফিরে যাচ্ছিলাম। এবং দ্বিতীয় দফায় যখন ফিরে গেলাম তখন 2টোর দিকে, সেই সময়ে পুলিশ পেছন থেকে টিয়ার শেল ছুটছিল একটু পরপর। আমরা 27-এর মূল সড়ক থেকে আশেপাশের গলি ধানমন্ডি 28-এর দিকে যাচ্ছিলাম। তার একটা পর্যায়ে একদল যুবক, তাদের হাতে পিস্তল ছিল, সেগুলো নিয়ে তারা আস্তে আস্তে এগিয়ে আসলেন এবং গুলি করতে থাকলেন। আমার দিকেও গুলি হলো, এবং উল্টো দিকে অর্থাৎ লালমাটিয়ার দিকে যে গলি, সেদিকেও গুলি হয়েছে। পরে জানতে পেরেছি যে ফারহান ফায়াজ, যে আমার স্কুলের ছাত্র, যিনি শহীদ হয়েছেন এই ঘটনায়, তিনি আসলে ওই সময় ঠিক উল্টো দিকে ছিলেন, এবং এই যে সন্ত্রাসী, তাদের ভিডিও আমি করেছি, সেই সন্ত্রাসীদের গুলিতেই আমার বিশ্বাস ফারহানের মৃত্যু হয়েছে। এখানে আপনি এরপর ওই ওই দিনের পরে 19 তারিখে, তারপরে 19 তারিখে কি বেরিয়েছিলেন? 19 তারিখে যদি বৃহস্পতিবার হয়ে থাকে বের হয়নি, এর পরের দিন শুক্রবারে বটতলা, আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক সামিনা লুৎফা নিত্রা, ওনার যে নাটকের দল, থিয়েটারের দল বটতলা, ওদের আয়োজনে শিল্পীদের একটা সমাবেশ ছিল শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখানে গিয়েছিলাম। সেখানে পুলিশ আমাদের বাধা দেয়নি, সেখানে প্রতিবাদী নাটক হয়েছে, প্রতিবাদী গান হয়েছে। তারপর বিকেল নাগাদ, না, সেখান থেকে ফেরার পথে খানিকটা বাধার মুখে আমরা পড়েছিলাম, ওই ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। তারপরে মোটামুটি শান্তিপূর্ণভাবেই বাসায় ফিরে আসতে পেরেছিলাম। এরপর তো ব্ল্যাক আউট শুরু হলো, গোলাগুলি শুরু হলো। তার বিভিন্ন পর্যায়ে আমার বাসার আশেপাশে এই ধানমন্ডি 27-কে কেন্দ্র করে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন, বসিলার দিকে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন। আমি মূলত এরপরে আমার বাসার আশেপাশে বিভিন্ন সময় নেমেছি, দেখেছি মানুষ কীভাবে প্রতিবাদ করছেন, এবং সাধ্যমতো তাতে সামিল হওয়ার চেষ্টা করেছি। আপনি এই সাধারণ মানুষের যে অংশগ্রহণের জায়গাটা, এটাকে কীভাবে দেখেছেন? এটা খুব অভূতপূর্ব লেগেছে, কারণ আমি প্রথম দিন থেকেই, আমার সিনিয়র প্রবীণ নিয়োগী, তিনি মুক্তিযুদ্ধে শরিক ছিলেন, পেয়ারা বাগানের যুদ্ধে তিনি একজন বীর যোদ্ধা। তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় আসলে সব মানুষ এইভাবে এক হতে পেরেছে কিনা।
এরপরে বিভিন্ন প্রয়োজনে অধ্যাপক সলিমুল্লাহ খানের সাথে আমার কথা হয়েছে, আরও যারা সেই সময়গুলো দেখেছেন, যারা 90 দেখেছেন, তাদের সাথে বারে বারে আমার কথা হয়েছে। এবং তারা ঘুরে ফিরে একটা কথাই বলেছেন যে মানুষকে এইভাবে এক হতে তারা দেখেননি। আমি যেমন একজন রিকশাওয়ালাকে দেখেছি যিনি পুলিশের হাতে প্রহরিত হয়েছিলেন, তিনি এসেছেন বদলা নিতে, তেমনি মধ্যবিত্ত গৃহিণীরা এসেছেন। আমাদের এই আমি যেখানে থাকি সেখানকার মধ্যবিত্ত গৃহিণী যারা এর আগে হয়তো কোনো বিষয়ে তেমন একটা মাথায় ঘামাননি, তারা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন। একদিন প্রেস ক্লাবে আমরা গিয়েছি, সেখানে সংস্কৃতি কর্মীদের সমাবেশ ছিল এর মধ্যেই। সেই সমাবেশে একজন পাখা বিক্রেতা তিনি ঘুরে ঘুরে সবাইকে বাতাস করছেন, এইভাবে তিনি অংশ নিচ্ছেন। যিনি কুলফি বিক্রি করেন রাস্তায়, তিনি বিনামূল্যে তার কুলফি মানুষকে দিয়েছেন এই আন্দোলনে আসা। আমরা পানি কিনতে একজন গিয়েছেন আমার পরিবারের, তাকে দোকানদার জিজ্ঞেস করেছেন পানিটা কার জন্য। দোকানদারকে যখন বলা হলো আন্দোলনকারীদের জন্য, তিনি বলেন আমি লাভ রাখবো না। বিনামূল্যে তিনি সেই পানির ক্রেট দিয়ে, বিনামূল্যে দেননি কিন্তু লাভ ছাড়া একেবারে তার কেনা মূল্যে তিনি দিয়েছেন। রিক্সাওয়ালারা একেবারে একের পর এক এসেছেন আহতদের নিয়ে যাওয়ার জন্য। তারা কখনোই দাবি করেননি তাদেরকে সেই জন্য পারিশ্রমিক দিতে হবে। এই আন্দোলন শ্রমিকের আন্দোলন, ছাত্রের আন্দোলন, ছাত্রীর আন্দোলন, মধ্যবিত্তের আন্দোলন, নিম্নবিত্তের আন্দোলন। এবং সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়েছে, আমাদের আগে একটা খুব বড় ব্যবধান ছিল যে যারা গান গায় তারা মনে করতাম যে যে মাদ্রাসায় পড়ে, যে কোরআন তেলাওয়াত করে, সে আমার চেয়ে খুব ভিন্ন এবং তার স্বার্থ আমার স্বার্থ একেবারে আলাদা। এবং ওই পাশ থেকেও হয়তো একই ধরনের একটা চিন্তাভাবনা ছিল। এই বাধাটা এইবারের ছাত্রছাত্রীরা দূর করতে পেরেছে। এবার যে আমরা ইংরেজি মাধ্যমের যে ছাত্রী, যে বাংলা মাধ্যমের ছাত্র, যে মাদ্রাসার ছাত্র বা ছাত্রী, তারা যে ভিন্ন নয় এবং তাদের মধ্যে যে বিভেদটা, এটা সরকার তৈরি করে রাখে। এখানে অপ্রগতিশীল প্রগতিশীল বলে কোনো কিছু নেই, বরং আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই জিনিসটা আমরা আসলে বোধহয় সবাই নতুন করে উপলব্ধি করেছি। এই যে ঐক্যবদ্ধ হওয়া, এটা কেন এই রকম ঐক্যবদ্ধ এইবার হলো, যেটা এর আগে 18 সালেও কোটা সংস্কারের জায়গা থেকে একটা আন্দোলন হয়েছিল, ওই আন্দোলন তো এই পর্যায়ে পৌঁছায়নি। সময়ের একটা বাঁক থাকে। ধরুন আপনারা যদি সোভিয়েত বিপ্লবের ইতিহাস পড়েন, সেখানে দেখবেন অক্টোবর বিপ্লবের 10 বছর আগে একটা ব্যর্থ বিপ্লব হয়েছে। সেখান থেকে সোভিয়েতের ধারণাগুলো, তাদের যে সংঘকেই তো সোভিয়েত বলা হয়, বিভিন্ন এলাকায় সোভিয়েত গড়ে তোলা শুরু হয়েছিল। সেখান থেকে মার্চে যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরেও একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো এবং তখনও আসলে পুরোপুরি অক্টোবর বিপ্লব, বলশেভিক বিপ্লব সংহত হয়ে ওঠেনি এবং সেখান থেকেও মানুষ শিক্ষা নিয়েছে। এবং এই যে ধাপে ধাপে একটা সময় আসে যখন আসলে সবগুলো নিয়ামক একটা পরিবর্তনের জন্য প্রস্তুত হয়। এটার জন্য নজরুলের জীবন থেকে উদাহরণ নেওয়া যেতে পারে। যেমন উনি এক সময় একটা রাজনৈতিক দলের সাথে জড়ালেন, লাঙল নামে একটা পত্রিকায় সাম্যবাদী দলের মুখপত্র তিনি প্রকাশ করলেন, নির্বাচনও করলেন নিজে। কিন্তু তখন এই যে ঐক্যের প্রচেষ্টা, হিন্দু মুসলমানকে এক জায়গায় আনার প্রচেষ্টা, এগুলো ব্যর্থ হয়েছিল এবং সেটা নিয়ে অনেকটা দুঃখ করে নজরুল লিখেছিলেন, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজ তোল, যে এখন বসন্ত আসবে না। কিন্তু গানের শেষে সেই আশাবাদ তিনি দিয়ে গেছেন যে ফাগুনে মুকুল জাগা দুকুল ভাঙা আসবে ফুলের বান। তো সেই ফাগুন এবার এসেছে। ওই যে আমরা বলছিলাম যে আসছে ফাগুনে দ্বিগুণ হব, সেই দ্বিগুণ হওয়ার সময়টা এসেছে বলে হয়েছে। এবং এর সাথে এই যে আন্দোলন যারা সমন্বয় করেছে, এই যে তারা কেউ নেতা হয়নি, সবাই সমন্বয়ক। এবং 6 জন অবরুদ্ধ, তো আরেক জায়গা থেকে সবাই এগিয়ে এসেছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মার খেয়ে পালাতে বাধ্য হয়েছে, তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এগিয়ে এসেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গুলি করে খুন করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসেছে এবং এরা কেউ স্বার্থের প্রয়োজনে আসে নাই, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছে। এমন অনেক সমন্বয়কে আমি চিনি যারা কোনোদিন সরকারি চাকরি করবেন না, তবু তারা এই আন্দোলনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, প্রয়োজনে আবারও তারা জীবন দেবেন। এবং এটাই বোধহয় এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। এবং যে স্লোগানগুলো এসেছে, এই স্লোগানগুলো আসলে মানুষকে টেনে আনতে পেরেছে এবং এই জায়গায় এই আন্দোলনে যারা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায় থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের একটা খুব বড় কৃতিত্ব আছে। তারা আন্দোলনের ভাষা যখন ঠিক করেছেন, তারা সেই ভাষাটাকে বাংলাদেশের আপামর জনসাধারণের ভাষা করে তুলতে পেরেছেন। কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর, নির্দিষ্ট ভাবধারার মানুষের ভাষা এই আন্দোলনের ভাষা হয়ে ওঠেনি।
বরং সবাইকে কাছে টানতে পেরেছে। এটা বোধহয় ঐক্যবদ্ধ হওয়ার একটা বড় কারণ ছিল। এই আন্দোলনে একটা শব্দ সবচেয়ে বেশি ইউজ হয়েছে, সম্ভবত ব্যবহার হয়েছে, যে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। তো এই এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন, যে আমাদের এইবারের যে মুভমেন্টটা, যে আন্দোলন, এই আন্দোলনে আমরা দেখেছি কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব ছিল না। তো আমাদের কোনো রাজনৈতিক দল ওই ইনক্লুসিভ হতে পারেনি, এইটা কি একটা বড় কারণ? যে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেরই একটা ইতিহাস আছে, এবং যেটাকে সহজ ভাষায় মানে ইংরেজি শব্দে বলতে গেলে বলতে হবে ব্যাকলগ। হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক দল এর আগে কী করেছে এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম, এবং সবার মধ্যে এই আশঙ্কাও কাজ করেছে যে এরা সবাই হয়তো মুদ্রার এপিঠ আর ওপিঠ, এবং একজনের জন্য লড়াই করে আরেকজনকে সরিয়ে আসলে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। এবং সেই বিশ্বাসের কারণেই বোধহয় রাজনৈতিক দলগুলোর পক্ষে আসলে সাধারণ মানুষকে দলে টানা, তাদের আন্দোলনে শরিক করানো সম্ভব হয়নি। তবে আমার দৃঢ় বিশ্বাস এই আন্দোলনের পরে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে শেখার চেষ্টা করছে এবং করবে। তারা বুঝেছে যে মানুষকে আসলে সুযোগ দিতে হবে তাদের সমালোচনা করার, মানুষকে জানাতে হবে যে তারা লুটপাটকারীদের সাথে নেই, যে ব্যবসায়ী গোষ্ঠী আসলে একটা ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রাখে, তাদের সাহায্য নিয়ে তারা আবারও ক্ষমতায় আসতে চায় না পেছনের দরজা দিয়ে, তারা আসলে জনগণের শক্তিতেই ক্ষমতায় আসতে চায়। এটা যদি এই রাজনৈতিক দলগুলো প্রমাণ করতে পারে তাহলে তাদের আরেকটা সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি। আর নইলে আমার বিশ্বাস আজ হোক কাল হোক একটা নতুন রাজনৈতিক শক্তি এই শূন্যস্থানটা পূরণ করবে।